আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে প্রতিটি লাইন ধরে বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে বিষয়বস্তু বিশ্লেষণের এটা পার্ট 2 এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে আগের ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এর আগের পার্টের আলোচনায় আমরা জেনেছি বাংলার প্রথম উল্লেখযোগ্য রাজা ছিলেন শশাঙ্ক। তিনি প্রথম দিকে গুপ্ত সম্রাটের মহাসামন্ত থাকলেও পরবর্তীতে রাজা হন। এই শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আজকের পার্টের আলোচনায় আমরা শশাঙ্ক সম্পর্কে আরও বেশি করে জানতে পারবো। দেখো এখানে কি লেখা রয়েছে, শশাঙ্কের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা স্থানীশ্বরের পুষ্যভূতি বংশীয় শাসক হর্ষবর্ধনের সঙ্গে তার দ্বন্দ্ব। অর্থাৎ শশাঙ্কের রাজনৈতিক জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো হর্ষবর্ধনের সঙ্গে তার বিবাদ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? উত্তর হবে পুষ্যভূতি বংশের শাসক ছিলেন। সকলোত্তর পথনাথ উপাধিধারী হর্ষবর্ধন শশাঙ্ককে হারাতে পারেননি। হর্ষবর্ধন উত্তর ভারতের বিরাট অঞ্চল দখল করেছিলেন এবং তিনি সকলোত্তর পথনাথ উপাধি ধারণ করেছিলেন। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সকলোত্তর পথনাথ উপাধিটি কার? উত্তর হবে হর্ষবর্ধনের। তো এখান থেকে স্পষ্ট হলো যে বাংলার রাজা শশাঙ্ক এবং পুষ্যভূতি বংশীয় শাসক হর্ষবর্ধন পরস্পরের শত্রু ছিল। এই হর্ষবর্ধন কিন্তু শশাঙ্ককে হারাতে পারেননি। শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে ছিলেন শৈব বা শিবের উপাসক। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে শশাঙ্ক কার উপাসক ছিলেন? উত্তর হবে শিবের। আর্যমঞ্জু শিমুল কল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়ানজাং এর ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। তাহলে যদি বলতে বলা হয় যে দুটো বইয়ের নাম লেখো যেখানে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বা তিনি বৌদ্ধদের সহ্য করতে পারেন না এমন বলা হয়েছে, তাহলে সেই দুটো বই হলো আর্যমঞ্জু শিমুল কল্প এবং সুয়ানজাং এর ভ্রমণ বিবরণী। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। এখানে কিন্তু বৌদ্ধ ভিক্ষুক বা ভিক্ষু বলতে বৌদ্ধ সন্ন্যাসীদের বোঝানো হয়েছে। বৌদ্ধ ভিক্ষু বা ভিক্ষুক মানে কিন্তু ভিখারি নয়, এরা বৌদ্ধ সন্ন্যাসী। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা হর্ষচরিতে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হর্ষচরিত কার লেখা? উত্তর হবে বাণভট্টের লেখা। আরও একটা প্রশ্ন আসতে পারে যে বাণভট্ট কার সভাকবি ছিলেন? উত্তর হবে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। দেখো হর্ষবর্ধন তো শশাঙ্কের শত্রু ছিল, তো হর্ষবর্ধনের সভাকবি কি কখনো তার মনিবের শত্রুর বিরুদ্ধে ভালো কথা লিখবে? এটা সম্ভব নয়। তাই বোঝাই যাচ্ছে যে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট তার হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ক সম্পর্কে যে নিন্দা করেছেন তা অনেকটাই পক্ষপাতমূলক নিন্দা। অর্থাৎ সে তার মনিবের পক্ষ নিয়ে তার মনিবের শত্রুর বিরুদ্ধে খারাপ কথা লিখেছে তার গ্রন্থে। আর শশাঙ্ক যে বৌদ্ধ বিদ্বেষী নয়, এটা যে তার বিরুদ্ধে সাজানো অভিযোগ তা আমরা নিচের অংশে বুঝতে পারবো। দেখো এখানে কি বলা হচ্ছে, অন্যদিকে শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে সুয়ানজাং অর্থাৎ যিনি একজন চীনা পর্যটক ছিলেন
কর্ণ সুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। তাহলে দেখো, শশাঙ্ক যদি সত্যিই বৌদ্ধ বিদ্বেষী হতেন তবে তার মৃত্যুর পর তার নিজের রাজধানী কর্ণ সুবর্ণ নগরে এত সমৃদ্ধ একটা বৌদ্ধ বিহার কি টিকে থাকতো না। তিনি যদি সত্যিই বৌদ্ধদের সহ্য করতে না পারতেন তাহলে কি তিনি তার রাজধানীতে এত সমৃদ্ধ একটা বৌদ্ধ বিহার রাখতেন না। অর্থাৎ শশাঙ্ক যে বৌদ্ধ বিদ্বেষী ছিল এটা তার সম্পর্কে মিথ্যা অভিযোগ করা হয়েছিল বলে মনে করা যেতে পারে। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ই তসিং এরও নজরে পড়েছিল বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি। অর্থাৎ শশাঙ্কের আমলে বাংলায় বৌদ্ধ ধর্মের আরও উন্নতি হয়েছিল, এটা মনে করেছেন চীনা পর্যটক ই তসিং। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা হতো না। বলা যায় যে শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না। সুতরাং শশাঙ্ক সম্পর্কে তাঁদের মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল বলে মনে করা যেতে পারে। অর্থাৎ শশাঙ্ক সম্পর্কে অনেক লেখকরা মিথ্যাও লিখেছিলেন। শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা যায় গৌড়তন্ত্র। তো গৌড়তন্ত্র কাকে বলে এটা প্রশ্ন হিসেবে আসতে পারে। এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। আগে যা ছিল গ্রামের স্থানীয় লোকের কাজ, শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসন ও হস্তক্ষেপ করতে শুরু করে। অর্থাৎ ওই আমলে গৌড় রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো। অর্থাৎ গ্রামের ছোটখাটো বিষয়ও শাসক ঠিক করে দিতেন। রাজ্যের কর্মচারী বা আমলারা যে নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল সেটা রাজ্যের সকলকেই মেনে চলতে হতো। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মান পড়ে গিয়েছিল। অর্থাৎ সোনার মুদ্রাগুলোর মান খুব একটা বেশি ভালো ছিল না, নকল সোনার মুদ্রাও দেখা যেত, নকল বেরিয়ে গেছিল। রূপোর মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। অর্থাৎ এই যুগে ব্যবসা বাণিজ্য খুব বেশি ভালো হয়নি, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ ছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে। এই সময়ে অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করে। অর্থাৎ নগর বা শহরের দিকে মানুষ আর থাকতে শুরু করে না, তারা গ্রামের দিকে থাকতে শুরু করে। আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় সমাজ ক্রমশ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল। যেহেতু ব্যবসা বাণিজ্য অতটা বেশি উন্নত ছিল না, চাষবাস এর উপর বেশি মানুষ নির্ভরশীল হয়ে পড়ছিল, তাই মানুষ নগর ছেড়ে গ্রাম কেন্দ্রিক হয়ে পড়ে, গ্রামে এসে বেশি মানুষ বসবাস করতে শুরু করে। সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। শ্রেষ্ঠী বা বণিকদের গুরুত্ব ও ক্ষমতা আগের যুগের থেকে কমে এসেছিল, কারণ এই সময়ে ব্যবসা বাণিজ্য খুব একটা বেশি উন্নতি করতে পারেনি। স্থানীয় প্রধানরা এ যুগে শ্রেষ্ঠীদের মতোই ক্ষমতাধর হয়ে উঠেছিল। শ্রেষ্ঠী বলতে কিন্তু বণিক বা ব্যবসায়ীদের বোঝানো হচ্ছে। যেহেতু এই যুগে ব্যবসা বাণিজ্য অনুন্নত হয়ে পড়েছিল, তাই মানুষ গ্রামে এসে বসবাস শুরু করে। তাই শ্রেষ্ঠী বা বণিকদের সমান ক্ষমতাধর হয়ে উঠেছিল গ্রামের প্রধানরা। এই পৃষ্ঠাতে দেখো, টুকরো কথা অংশে গৌড়বহ বা গৌড়বধ সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে। কি বলা হচ্ছে এখানে? কনৌজের শাসক যশোবর্মা বা যশোবর্মনের রাজকবি বাক্পতিরাজ 725 থেকে 30 খ্রিস্টাব্দ নাগাদ প্রাকৃত ভাষায় গৌড়বহ কাব্য রচনা করেছিলেন। যশোবর্মন মগধের রাজাকে পরাজিত করার পর কবি এই কাব্য রচনা করেছিলেন। মনে হয় যে মগধের রাজা বলতে গৌড়ের রাজাকেই বোঝানো হয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাক্পতিরাজ কার রাজকবি বা সভাকবি ছিলেন? উত্তর হবে কনৌজের শাসক যশোবর্মা বা যশোবর্মনের। গৌড়বহ কাব্য কার লেখা? উত্তর হবে বাক্পতিরাজের। এবারে আমরা আবার এই পৃষ্ঠার পরবর্তী আলোচনায় ফিরে আসছি। এখানে কি বলা হচ্ছে দেখো, এ যুগে বঙ্গ এবং সমতটের শাসকরা প্রায় সকলেই ছিল ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী। বিষ্ণু,
কৃষ্ণ এবং শিব পুজোর প্রথা ছিল, অর্থাৎ শশাঙ্কের আমলের কথা এখানে বলা হচ্ছে। খ্রিস্টীয় ষষ্ঠ বা সপ্তম শতকের অধিকাংশ সময় জুড়ে বৌদ্ধ ধর্ম বাংলার রাজাদের সমর্থন পায়নি। অর্থাৎ দেখো এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে খ্রিস্টীয় ষষ্ঠ বা সপ্তম শতকের অধিকাংশ সময় জুড়ে বৌদ্ধ ধর্ম বাংলার রাজাদের সমর্থন পায়নি। বাংলার রাজারা বৌদ্ধ ধর্মকে তখন সমর্থন করতো না। বিষ্ণু, কৃষ্ণ, শিব এই ধরনের পুজোর প্রচলন ছিল এই সময়। পরবর্তীকালে খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতকে বা বলা যায় পাল আমলে বৌদ্ধ ধর্ম আবার রাজার সমর্থন পেয়েছিল। অর্থাৎ পাল আমলে পাল রাজারা বৌদ্ধ ধর্মকে সমর্থন করেছিলেন। এখানে দেখো শশাঙ্কের আমলের দুটো মুদ্রার ছবি দেওয়া রয়েছে। দেখো পরবর্তীতে কি লেখা রয়েছে, শশাঙ্ক কোনো স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেননি। অর্থাৎ শশাঙ্ক এমন কোনো রাজবংশ তৈরি করে যাননি যেখানে উত্তরাধিকার সূত্র রয়েছে, অর্থাৎ তার পরবর্তীতে কে রাজা হবে সেটা তিনি ঠিক করে রেখে যেতে পারেননি। ফলে তার মৃত্যুর পর গৌড়ের ক্ষমতা নষ্ট হয়ে যায়। বাংলায় নানা বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। শশাঙ্কের মৃত্যুর বছর দশেক পরে হর্ষবর্ধনও মারা যান। বাংলার নানা অংশ প্রথমে কামরূপের রাজা এবং পরে নাগ সম্প্রদায়ের জয়নাগ এবং তিব্বতের শাসকরা অধিকার করেন। অষ্টম শতকে কনৌজ এবং কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণ করেছিলেন। বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে বলা হয় মাৎসান্যায়ের যুগ। অর্থাৎ সংক্ষেপে বলা যায় শশাঙ্কের মৃত্যুর পর শাসকহীন বাংলায় যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল সেই সময়টাকে বলা হয় মাৎসান্যায়ের যুগ। টুকরো কথা অংশে মাৎসান্যায় সম্পর্কে কি লেখা রয়েছে দেখো। মাৎসান্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময়ে, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। দেখো রাজা বা শাসকের কাজ যেমন দেশকে শাসন করা, তেমন তার প্রজাদের অর্থাৎ সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়াও শাসকের কাজ। এখন একটা রাজ্যে বা একটা অঞ্চলে যদি শাসক না থাকে, যদি শাসকহীন হয়ে পড়ে, তাহলে সেই রাজ্যের বা সেই অঞ্চলের যারা অভিজাত সম্প্রদায়ের মানুষজন আছে তারা কি করবে, তারা সাধারণ মানুষের উপরে চাপ সৃষ্টি করবে। তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে নিজেরা মুনাফা লাভ করবে। সমাজের এই বিশৃঙ্খল পরিস্থিতিকেই বলা হয় মাৎসান্যায়। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছামতো নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। অর্থাৎ এই সময়ে এই ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোকেরা বা ব্রাহ্মণেরা বা বণিক গোষ্ঠীর মানুষেরা সাধারণ মানুষের উপর ভীষণ অত্যাচার করত। এই সময় এরা এক একটা নির্দিষ্ট এলাকার স্বঘোষিত শাসক বা জমিদারে পরিণত হয়েছিল। এরা নিজেরা কোনো কাজ করতো না, সাধারণ কৃষকদের দিয়ে প্রচুর পরিমাণে কষ্ট করাতো এবং বেশিরভাগ ফসলই কৃষকদের থেকে জোর করে খাজনা হিসেবে নিয়ে নিত। এই সময়টায় সাধারণ মানুষের প্রচুর কষ্ট ভোগ করতে হয়েছে। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করে। সেটা কখন? আনুমানিক 750 খ্রিস্টাব্দে। ওই সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। দেখো গোপাল কিন্তু কোনো রাজবংশের লোক ছিল না। কিছু বাংলার প্রভাবশালী লোকেরা বাংলার এই অচল অবস্থা দেখে, বাংলার এই অরাজকতা দেখে আর সহ্য করতে পারে না। তারা সকলে মিলে একজনকে রাজা নির্বাচিত করেন, তিনি হলেন গোপাল। এবং এই সময় থেকেই বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। সেটা কখন? আনুমানিক 750 খ্রিস্টাব্দে। তাহলে পাল বংশের প্রথম রাজাকে গোপাল, এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে।
এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 14 নং পৃষ্ঠায়। এখানে দেখো হেডিং করা হয়েছে বাংলার পাল রাজাদের শাসনকাল খ্রিস্টীয় অষ্টম শতক থেকে একাদশ শতকের সূচনা পর্যন্ত। কি বলা হচ্ছে এখানে দেখো, পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে, অর্থাৎ এটা কিন্তু নির্দিষ্ট নয়, সম্ভবত বরেন্দ্র অঞ্চলে এমনটা অনুমান করা হয়। পাল শাসনের প্রথম 100 বছর অর্থাৎ খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগ থেকে নবম শতকের মধ্যভাগ, এই সময়টা ছিল তাদের ক্ষমতা বিস্তারের সময়, অর্থাৎ এই সময়ে তারা নিজেদের ক্ষমতাকে অনেকটা বৃদ্ধি করেছিল। এর পরের প্রায় 130 বছর ধরে, সেটা কোন সময়, খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগ থেকে দশম শতকের শেষ ভাগ, এই সময়টাতে পালদের ক্ষমতা কমতে থাকে, তাদের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এই সময়ে। আবার দশম শতকের শেষ দিক থেকে পালদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেয়েছিল। দেখো, কোনো রাজবংশের ক্ষমতা বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া সেটা সেই সময়কার শাসকদের উপর নির্ভর করে। শাসক যদি শক্তিশালী হয়, বুদ্ধিমান হয়, রাজনৈতিক দূরদর্শী হয়, রাজবংশের ক্ষমতা বাড়ে। আর শাসক যদি দুর্বল হয় বা ভোগবিলাসী হয়, অত্যন্ত অলস হয়, তাহলে রাজবংশের ক্ষমতা কমে। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে। পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি? গোপাল। তার সময়কাল ছিল আনুমানিক 750 থেকে 774 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলার অধিকাংশ এলাকাকে তিনি নিজের শাসনের আওতায় এনেছিলেন। গোপালের উত্তরাধিকারী ধর্মপাল, অর্থাৎ গোপালের পরে পাল বংশের শাসক হয়েছিলেন ধর্মপাল। তার সময়কাল ছিল আনুমানিক 774 থেকে 806 খ্রিস্টাব্দ পর্যন্ত। উত্তর ভারতের কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল, তাতে অংশগ্রহণ করেছিলেন এই ধর্মপাল। এই ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে তোমরা 17 নং পৃষ্ঠাতে আরো ভালোভাবে জানতে পারবে। ধর্মপালের ছেলে দেবপাল, তার সময়কাল ছিল আনুমানিক 806 থেকে 845 খ্রিস্টাব্দ পর্যন্ত। উত্তর এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজাদের মতোই সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগ নিয়েছিলেন এই দেবপাল। তার সময়ে উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে অনন্ত বিন্ধ্য পর্বত পর্যন্ত এবং উত্তর পশ্চিমে কম্বোজ দেশ থেকে পূর্বে প্রাগজ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। দেখো, দেবপালের সময়েও কিন্তু পাল সাম্রাজ্য অনেকটাই বিস্তার লাভ করেছিল। দেখো, টুকরো কথা অংশে পাল রাজাদের তারিখ বলে কিছু কথা লেখা রয়েছে। এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি। কি সেটা, কি লেখা রয়েছে পড়ো। মালদহ জেলার হাবিবপুর ব্লকের জগজ্জীবনপুরে পাল যুগের একটি বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে কয়েক বছর আগে। সেখানে পাওয়া তামার লেখ থেকে জানা গেছে যে দেবপালের পরে তার বড় ছেলে মহেন্দ্র পাল রাজা হয়েছিলেন। তার সময়কালটা ছিল 845 থেকে 60 খ্রিস্টাব্দ। আগে ভাবা হতো যে মহেন্দ্র পাল ছিলেন পশ্চিম ভারতের প্রতিহার বংশের রাজা। মহেন্দ্র পালের কথা জানার পরে দেবপাল পরবর্তী পাল রাজাদের শাসনকালের তারিখ সম্বন্ধে আমাদের ধারণা বদলে গেছে। তাহলে মালদহ জেলার হাবিবপুর ব্লকের জগজ্জীবনপুরে পাওয়া তাম্রলেখ থেকে আমরা জানতে পারি দেবপালের পরে তার বড় ছেলে মহেন্দ্র পাল রাজা হয়েছিলেন। মালদহ জেলা থেকে কারা কারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাও। এবারে চলে আসছে এই পৃষ্ঠার পরবর্তী অংশের আলোচনায়। এখানে দেখো কি বলা হচ্ছে, দেবপালের পরে পালদের ক্ষমতা কমতে শুরু করে। এর কারণ ছিল পালদের নিজেদের মধ্যে গোলমাল, অর্থাৎ দেবপালের পরে যে শাসকরা এসেছিল তারা নিজেদের মধ্যে ঝগড়া বা বিবাদে লিপ্ত থাকতো, তাই তাদের ক্ষমতা কমে গিয়েছিল। এছাড়া দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট, পশ্চিম ভারতের প্রতিহার এবং ওড়িশার শাসকরা নবম শতকে বাংলা এবং বিহারের অনেক এলাকা জয় করেছিল। বাংলায় পালদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। তাদের রাজ্য মগধ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যায়। আবার রাজা প্রথম মহিপালের সময়ে আনুমানিক 977 থেকে
1027 খ্রিস্টাব্দ এই সময়কালে পাল শাসনের পূর্ব গৌরব ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল। অর্থাৎ প্রথম মহিপাল চেষ্টা করেছিলেন পাল শাসনের পুরনো গৌরব ফিরিয়ে আনতে, অর্থাৎ তিনি অলস ছিলেন না বলা যেতে পারে। একাদশ শতকের শেষ দিকে রামপাল রাজা হন। আনুমানিক 1072 থেকে 1126 খ্রিস্টাব্দ এই সময়কালে কৈবর্ত বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল। রামপাল তা উদ্ধার করতে সফল হন। তিনি পালদের ক্ষমতাকে কিছুটা রক্ষা করতে পেরেছিলেন। রামপালের মৃত্যুর 50 বছরের মধ্যেই বাংলায় পাল রাজত্ব কার্যত শেষ হয়ে যায়। তাহলে দেখো, বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল কোন বিদ্রোহের ফলে? কৈবর্ত বিদ্রোহের ফলে। আর বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেছিলেন কোন পাল রাজা? উত্তর হবে রামপাল। রামপালের মৃত্যুর 50 বছরের মধ্যে পাল রাজত্ব শেষ হয়ে গিয়েছিল। পাল আমলের শাসন ব্যবস্থায় সামন্ত নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইসব সামন্ত নেতাদের পাল আমলের বিবরণীগুলিতে রাজন, সামন্ত, মহাসামন্ত ইত্যাদি নামে চিহ্নিত করা হয়েছে। কৈবর্ত বিদ্রোহের সময় এরা বিশেষভাবে সক্রিয় ছিল। এই সামন্তরা ছিল মাঝারি শাসক বা বলা যায় বেশ কিছু জমির মালিক। এরা কি করত? এরা কৃষকদের তাদের জমিতে কাজ করাতো এবং কৃষকদের থেকে বেশি বেশি করে খাজনা আদায় করে সেই খাজনা মহাসামন্তকে দিত। মহাসামন্ত আবার সেই খাজনা রাজাকে দিত। তো সব চাপ এসে পড়তো কৃষকদের ওপর। সারা বছর ধরে সব থেকে বেশি পরিশ্রম মাঠে করত কৃষকরা, আর তার সব থেকে বেশি ফল ভোগ করত এই সামন্ত, মহাসামন্ত এবং রাজারা। এই সামন্তদের সম্পর্কে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 3য় অধ্যায়ে বিস্তারিতভাবে জানবে। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 15 নং পৃষ্ঠায়। এখানে দেখো টুকরো কথা অংশে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে লেখা রয়েছে। আমরা জানি এই কৈবর্ত বিদ্রোহ পাল সাম্রাজ্য ভেঙে যাওয়ার একটা বড় কারণ। তো এখানে দেখো কি বলা হচ্ছে, পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। এই কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সে সময়ে বাংলার উত্তর ভাগে কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ আছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রামচরিত কাব্য কার লেখা? উত্তর হবে সন্ধ্যাকর নন্দীর লেখা। এই বিদ্রোহের 3 জন নেতা ছিলেন দিব্য বা দিব্যক, রুদক এবং ভীম। এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতার নাম লেখো। লিখবে দিব্য বা দিব্যক, রুদক এবং ভীম। দ্বিতীয় মহিপালের শাসনকালে আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। ভেবে দেখো, এই দিব্য পাল রাষ্ট্রের একজন কর্মচারী ছিল। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। তাহলে ভাবো কতটা বিশ্বাসঘাতক এই পাল রাষ্ট্রের কর্মচারী হয়েও পালদের দুর্বলতার সুযোগ নিয়ে বিদ্রোহ করে। মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন, অর্থাৎ মারা যান। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। এই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল বা দিব্যর সঙ্গে কতজন সামন্ত যোগ দিয়েছিল সে সম্বন্ধে বিশদ জানা যায় না। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে পাল সাম্রাজ্যের এই ধ্বংসের পেছনে সামন্তদের একটা বড় হাত ছিল। এই কৈবর্ত বিদ্রোহের সময় সামন্তরাও এদেরকে উস্কিয়েছিল। সামন্তরাও রাজাদের বিরুদ্ধে চলে গিয়েছিল। এখানে বলা হয়েছে যে কতজন সামন্ত দিব্যর সাথে যোগ দিয়েছিল সে সম্পর্কে স্পষ্ট করে জানা যায় না। মহিপালের ছোট ভাই রামপাল দিব্যকে দমন করে বরেন্দ্র উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। তিনি বরেন্দ্র উদ্ধার করতে পারেননি। কৈবর্ত রাজা ভীমও জনপ্রিয় শাসক ছিলেন। এ সময়ে
পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা এবং বিহারের বিভিন্ন সামন্ত নায়কদের সাহায্য নিয়ে ভীমকে পরাজিত এবং হত্যা করেন। তাহলে ভীমকে পরাজিত এবং হত্যা করেছিলেন কে? রামপাল। তারপর তিনি বরেন্দ্র সহ বাংলার কামরূপ এবং ওড়িশার একাংশে পাল শাসন প্রতিষ্ঠা করেন। বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে রামপালের রাজধানী স্থাপিত হয়। তাহলে রামপালের রাজধানী স্থাপিত হয়েছিল কোথায়? রামাবতী নগরে। এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা স্পষ্ট করে দিয়েছিল। অর্থাৎ পালদের কেন্দ্রীয় শাসন যে দুর্বল তা স্পষ্ট হয়ে গিয়েছিল। কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় রামচরিত কাব্য থেকে। তাহলে এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে কোন কাব্য থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়? উত্তর হবে রামচরিত কাব্য থেকে। এ সম্বন্ধে আমরা পরের অধ্যায়ে পড়ব। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পার্টের আলোচনায় বাংলায় সেন রাজাদের শাসনকাল থেকে পড়ানো শুরু হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।